তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ড ক্লিয়ার আছে? তোমরা সাউন্ড কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা আজকে তোমাদের ফ্রেজ অ্যান্ড ক্লোজ পড়াবো বলছিলাম। ফ্রেজেস অ্যান্ড ক্লোজেস। সবাই ক্লাসে যুক্ত হও তাড়াতাড়ি। তো আমরা যেটা পড়াবো ফ্রেজেস অ্যান্ড ক্লোজেস। তাহলে ক্লোজেস দিয়ে শুরু করি আমরা। ওকে, ভালো আছি। বলি জি স্যার, ক্লিয়ার। ওকে, সব ক্লিয়ার আছে। তাহলে সবাই ভালো আছে আশা করি। তো আমরা আজকে ফ্রেজের যে বিষয়টা আছে, ফ্রেজ অ্যান্ড ক্লোজ থেকে বিসিএসে 1 মার্ক থাকে। ফ্রেজ অ্যান্ড ক্লোজ। তাহলে আজকে আমরা ক্লোজ নিয়ে আলোচনা করব। এটা একটা রেকর্ড দেওয়া আছে অলরেডি গ্রুপে। ক্লোজেস, এটা একটা রেকর্ড গ্রুপে দেওয়া আছে। বাক্যাংশ, বাক্যের অংশ, বাক্যাংশ। তাহলে বাক্যের অংশকেই বলা হয় ক্লোজ বা খণ্ড বাক্য বলতে পারো তোমরা। বাক্যের অংশ বা খণ্ড বাক্য। তাহলে তোমরা ক্লোজের ক্লাস অনেক জায়গায় করেছো, অনেক জায়গায় ক্লোজের ক্লাস তোমরা করেছো। তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের হাতে শিট আছে আমি জানি, তো শিট আপাতত বর্জন করো। আমরা যেভাবে বুঝাই ক্লাসটা সেভাবে বুঝো। তাহলে ক্লোজ মানে কি, শিটে সুন্দরভাবে দেওয়া আছে। ক্লোজ মানে হচ্ছে বাক্যের অংশ বা পার্ট অফ এ সেন্টেন্স, যে শব্দ সমষ্টিতে একটি সাবজেক্ট এবং একটি ফিনাইট ভার্ব থাকে। ফিনাইট ভার্ব জিনিসটা কি? তাহলে ফিনাইট ভার্ব হচ্ছে যার আগে সাবজেক্ট থাকে এবং যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। যে ভার্বের দ্বারা টেন্স চেনা যাবে, যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকবে এবং নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তিত হবে যেই ভার্বটা, মানে সাবজেক্টের সাথে যে ভার্বটা থাকে বা সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটা হচ্ছে ফিনাইট ভার্ব বা মেইন ভার্ব যেটাকে বলতে পারবো আমরা। তাহলে যে বাক্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা সাথে ফিনাইট ভার্ব থাকতে হবে। এখন ফিনাইট ভার্ব না থাকলে তো হবে না, মানে নন ফিনাইট ভার্ব থাকলে হবে না। নন ফিনাইট ভার্ব আর কোনগুলো? নন ফিনাইট ভার্ব হচ্ছে জেরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ। এই তিনটাকে বলা হয় নন ফাইনাইট। এইগুলো থাকলে হবে না। তাহলে যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে এবং যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, অথবা নাম্বার পার্সন অনুযায়ী টেন্স অনুযায়ী যে ভার্বটা পরিবর্তিত হতে পারে সেটাকে আমরা ফিনাইট ভার্ব বলি। অথবা অন্যভাবে বলা যায় যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় সেটাকে আমরা ফিনাইট ভার্ব বলি। অনেকভাবেই আমরা বলতে পারি। তো ক্লোজ চেনার উপায় হচ্ছে, ক্লোজে ফিনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। আর ফ্রেজ চেনার উপায় হচ্ছে ফ্রেজে এরকম ফাইনাইট ভার্ব থাকবে না, নন ফাইনাইট ভার্ব থাকবে। মানে কি, জেরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ, এগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, এগুলো থাকবে। আর ক্লোজে সবসময় একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং বাকি অন্যগুলো থাকবে, বাকি যা যা থাকার দরকার থাকবে, কিন্তু অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, মাস্ট। তাহলে আমরা যেটা, তাহলে আমরা ক্লোজ কি আমরা বুঝলাম। এখন ক্লোজ কয় প্রকার বলো তো?
ক্লোজ হচ্ছে, এগুলো একটু ধারণা নিয়ে নেই, বেসিক ধারণা। ক্লোজ হচ্ছে দুই প্রকার, ক্লোজ দুই প্রকার। কী কী বলো তো? স্বাধীন বাক্য আর অধীন বাক্য। তাহলে স্বাধীন বাক্য এবং অধীন বাক্য, একটা মেইন বা প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, দুই প্রকার। তাহলে একটা হচ্ছে প্রিন্সিপাল মানে স্বাধীন, যেটা প্রিন্সিপাল ক্লোজ মানে স্বাধীন বাক্য, প্রিন্সিপাল ক্লোজ। আর দুই নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট, এইটার উপর নির্ভর করিয়া আরেকটা বাক্য, এটাকে বলা হয় অধীন, সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ যাই বল। তাহলে শিটে এবার লেখা আছে প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যাই বলো না কেন। তাহলে একটা স্বাধীন প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যাই বলো না কেন, ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা সাবঅর্ডিনেট ক্লোজ বা যাই বলো না কেন, অধীন বাক্য। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট আছে, ফিনাইট ভার্ব আছে, এটা হচ্ছে স্বাধীন বাক্য। এটার উপর নির্ভর করে আরেকটা বাক্য হইতে পারে। আই নো দ্য ম্যান হু ইজ মাই, আই নো দ্য ম্যান হু ইজ মাই কি, বা হু ইজ মাই, আই নো দ্য ম্যান হু ইজ মাই হু ইজ মাই আঙ্কেল, এরকম দিতে পারো, যে হয় আমার চাচা। তাহলে এইটা হচ্ছে স্বাধীন বাক্য, এটা হচ্ছে অধীন বাক্য। ওকে, তাহলে এখানেও একটা ফিনাইট ভার্ব আছে, দেখো এইটাও ক্লোজ, দুইটাই ক্লোজ। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে অ্যান্টিসিডেন্টটা সাবজেক্ট, বা তুমি বলতে পারো দ্য ম্যান, আই নো দ্য ম্যান হু ইজ, আচ্ছা হু ইজ মাই আঙ্কেল। তাহলে এইটার ভার্ব হচ্ছে এটা, তুমি সাবজেক্ট হিসেবে তাহলে কাকে ধরবা? এইটাকে ধরতে হবে। ওকে, তাহলে দি ম্যান ইজ মাই আঙ্কেল। তাহলে আই নো দ্য ম্যান, তাহলে এখানে এটা ইজটা হচ্ছে ফিনাইট ভার্ব। দেখো দুইটা হচ্ছে, একটা স্বাধীন বাক্য একটা অধীন বাক্য। তাহলে এইটাকে বলা হবে, এইটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লোজ, আর এইটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। এই তো, তাহলে এটুকু আমরা শিখলাম। আচ্ছা, এইগুলো আর দরকার নাই, বেসিক শেষ, বেসিক শেষ। এখন এই যে প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজকে আবার তিন প্রকারে ভাগ করছে। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লোজ, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজটা অর্ডিনেট ক্লোজকে আবার তিন প্রকার, এইটাকে আবার তিন প্রকার, এটা হচ্ছে আবার তিন প্রকার। সেটা শিটে লেখা আছে, সুন্দর করে তোমরা দেখে নাও শিটে। এটা হচ্ছে নাউন ক্লোজ, পরীক্ষার হলে যেটা আমরা, এইটাই আসবে পরীক্ষায়, এই তিনটার মধ্যে কোনটা? নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন পরীক্ষার হলে আসবে এইগুলো, কোনটা নাউন ক্লোজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লোজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, এই বিষয়গুলো এখন তোমার কাজে লাগবে। তাহলে এখন আমরা এইটা নিয়ে আলোচনা করবো, আমাদের আর আলোচনার দরকার নাই, বেসিক আলোচনা শেষ। এখন আমরা নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ নিয়ে আলোচনা শুরু করি। আচ্ছা, নাউন ক্লোজ, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাউন ক্লোজের আদি অন্ত, এটা চেনার উপায়, কিভাবে নাউন ক্লোজ বুঝবা, সব কিছু নিয়ে আলোচনা করব। নাউন ক্লোজ, তাহলে নাউন ক্লোজ নাউনের মতো কাজ করবে না। নাউন ক্লোজ কী করবে? নাউনের মতো কাজ করবে। নাউন যেসব জায়গায় বসে, ঠিক নাউন ক্লোজ সেসব জায়গায় বসবে। নাউন কোথায় কোথায় বসে? নাউন বসে সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে, এবং সেটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। ইট, যেমন নিউজ পেপার ইজ ভেরি হেল্পফুল, তাহলে এখানে তুমি লিখতে পারো ইট ইজ ভেরি হেল্পফুল, নিউজ পেপারের পরিবর্তে ইট লেখা যায়, সাবজেক্টের পরিবর্তে ইট লেখা যায়। তাহলে সংক্ষেপে বলতে পারো যাহাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায় সেটাই হচ্ছে নাউন ক্লোজ। আচ্ছা, নাউন ক্লোজ কি? সাবজেক্ট হিসেবে নাউন বসে, তাহলে নাউন ক্লোজও সাবজেক্ট হিসেবে বসে। অবজেক্ট হিসেবে নাউন বসে না, অবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসবে তাহলে। এবং সাবজেক্ট অবজেক্ট উভয় কি আমরা কি দ্বারা? ইট দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। তাহলে পরীক্ষায় যদি একটা প্রশ্ন আসে এবং তুমি যদি সেটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করলে বাক্যের অর্থ পাওয়া যায় বা অর্থ ঠিক থাকে, তাহলে সেটাকে তুমি বলতে পারো এটা নাউন ক্লোজ সংক্ষেপে। ওকে, তাহলে
আচ্ছা, তাহলে নাউন ক্লোজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করি, একটু সংক্ষেপে না গিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। তো নাউন ক্লোজের আমরা পজিশন দেখব। নাউন ক্লোজ কোথায় বসে, পজিশন আমরা আলোচনা করতেছি কি এটা কোথায় কোথায় বসে পজিশনটা। তাহলে 1 নম্বর হচ্ছে সাবজেক্ট হিসেবে লেখো। সাবজেক্ট হিসেবে বইতে আমার শিটে সুন্দরভাবে দেওয়া আছে, শিট এখন দেখার দরকার নেই। সাবজেক্ট হিসেবে বসে একটা উদাহরণ দিয়ে তুমি দেখতে পারো। নাউন ক্লোজ সাবজেক্ট হিসেবে বসে। ফোন আসছে নাকি? আরে ভাই, ওহো, তানিয়া মুস্তাকিন। আচ্ছা, সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসতে পারে। ওকে, যেমনটা আমরা উদাহরণ দিয়ে বলি সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসে। তো আমরা একটা উদাহরণ দিই, মনে করে এক্সাম্পল দিলাম দ্যাট শি ইজ এ ব্রিলিয়ান্ট girl is known to all. That he is a brilliant girl is known to all. That she is a brilliant girl is known to all. তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় তোমাকে এইটা কোন ক্লোজ, এই সেন্টেন্সটা কোন ক্লোজ, পরীক্ষা যদি বলা হয় দ্যাট শি ইজ এ ব্রিলিয়ান্ট গার্ল ইজ নোন টু অল, তাহলে এই বাক্যটা এটা কোন ক্লোজ, নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ? যেমন অপশনে এখানে থাকতে পারে এ বি সি, 3টা থাকতে পারে বা 4টাই দিলাম। নাউন ক্লোজ আমি অপশনগুলো লিখে রাখি, নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ নাকি মনে করো নাউন ফ্রেজ, নাকি নাউন ফ্রেজ, এরকম দেওয়া থাকবে। নাউন ফ্রেজ নাকি নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ, এরকম 4টা অপশন দেওয়া থাকবে। তো এখানে এটা কি ফ্রেজ, এটা ফ্রেজ হওয়ার সম্ভাবনা আছে কোনো? শি ইজ, শির পরে ইজ, তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট আছে, সাবজেক্ট ফিনাইট ভার্ব, তাহলে এটা অবশ্যই এটা ক্লোজ নট ফ্রেজ। তাহলে আমরা পাইলাম সাবজেক্ট ফিনাইট ভার্ব, তাহলে এটা ফ্রেজ, এটা বাদ দাও, তাহলে অপশন এটা বাদ, এটা ক্লোজ, তাহলে অপশন এটা বাদ। এখন এটা কি নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ? তাহলে এটা বোঝার উপায় কি আমি বলছি যে এটা সাবজেক্ট হিসেবে বসবে, নাউন যেমন সাবজেক্ট হিসেবে বসছে, এটা সাবজেক্ট হিসেবে বসছে, বসার পরে দেখো একটা ইজ আসছে মানে বি ভার্ব। তাহলে দেখো একটা বাক্যের পরে যদি বি ভার্ব আসে এটাকে আমরা লিখতে পারি ইট ইজ নোন টু অল, ইট ইজ নোন টু অল। তাহলে এটাকে আমরা ইট দ্বারা প্রতিস্থাপিত করতে পারতেছি। বা সাবজেক্টকে আমরা কে দ্বারা প্রশ্ন করলেও আমরা সাবজেক্ট পাই না, কে সকলের কাছে পরিচিত। তাহলে দ্যাট শি ইজ এ ব্রিলিয়ান্ট গার্ল, এভাবে বোঝা যাচ্ছে না? আচ্ছা, ওইভাবে না বুঝে আমরা অন্যভাবে বুঝি। যদি এটা একটা সাবজেক্ট একটা ক্লোজের পরে যদি বি ভার্ব থাকে তাহলে এইটাকে আমরা ইট ইজ নোন টু অল এভাবে বলতে পারি, তাহলে এটা সাবজেক্ট হিসেবেই বসছে। এরপরে বি ভার্ব হচ্ছে নোন টু অল, ইট ইজ নোন টু অল, ভার্ব বসছে ইট ইজ নোন টু অল, তাহলে এটা ইট দ্বারা প্রতিস্থাপিত করে গেছে, তাহলে এটা নাউন ক্লোজ। ওকে, আচ্ছা, তাহলে এটা বুঝলাম ইট দ্বারা প্রতিস্থাপিত করলে নাউন ক্লোজ, এটা শেষ, 1 নম্বর শেষ। 2 নম্বর আমরা আলোচনা করি। 2 নম্বর হচ্ছে অবজেক্ট হিসেবে। অবজেক্ট মানে কি? অবজেক্ট পাওয়া যায় কিভাবে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় না? কি খাই, কি বা কাকে, না কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? কি দ্বারা, না কি বা ভার্বকে কি বা কাকে, না এটা দ্বারা প্রশ্ন করলে আমরা পাই অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যাই হোক,
অবজেক্ট হিসেবে যে ক্লোজ বসে, অবজেক্ট হিসেবে যদি কোনো অবজেক্ট হিসেবে বসে কি নাউন বসে, অবজেক্ট আসলে তো নাউন বা প্রোনাউন, তাহলে অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, তাই না? তাহলে আমরা একটা বাক্য লিখলাম, মনে করো একটা উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম, মনে করো বানায় তো আসলে দেওয়া টাফ, তাহলে আমি শীত আপাতত দেখো না, শীত পরে দেখবা, দিলাম আমি দিলাম আই ডু নট নো where he lives. I don't know where he lives. আচ্ছা, এটা দিলাম I don't know where he lives. এখন তুমি দেখো আচ্ছা, এখন দেখো আচ্ছা, এখন তুমি দেখো এই যে বাক্যটার উপরে একটা আন্ডারলাইন করা থাকবে, এখানে একটা আন্ডারলাইন করা থাকবে, এই বাক্যটা কোন ক্লোজ, এই বাক্যটা কোন ক্লোজ বলো তো, এই বাক্যটা কোন ক্লোজ বলো, খুবই ক্রিটিক্যাল না? আই ডোন্ট নো হোয়ার হি লিভস, খুবই ক্রিটিক্যাল। তাহলে বোঝা যাচ্ছে না, এখন তুমি ইট দ্বারা প্রতিস্থাপিত করতে পারো কিনা প্রথমে সেটা দেখো, ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায় কিনা সেটা দেখো, যদি যায় তাহলে এটা অবশ্যই নাউন ক্লোজ। ওকে, তাহলে তুমি সেটা দেখো যে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায় কিনা। দেখো তোমরা যায়, তাই না? আচ্ছা, তাহলে ইট দ্বারা প্রতিস্থাপিত গেলে এটা কি ক্লোজ হবে? আই শ্যাল গো হেয়ার লিভস। ওকে, তাহলে এটাকে আমরা ইট দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। তাহলে আই ডু নট নো ইট, আই ডু নট নো ইট, আই ডু নট নো ইট, তাহলে এটা অবজেক্ট হিসেবে কাজ করছে এবং এটা নাউন হিসেবে কাজ করছে, এটা একটা নাউন ক্লোজ। তাহলে ইট দ্বারা প্রতিস্থাপিত গেলে এটা নাউন ক্লোজ। অথবা তুমি এই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, এর একটা কর্ম আছে, ট্রানজিটিভ মানে সকর্মক, ট্রানজিটিভ ভার্ব বলা হয় এটাকে। এর কি থাকে? ট্রানজিটিভ ভার্ব মানে কি? সকর্মক, মানে এর একটা কর্ম আছে। তো এই ভার্বটাকে তুমি প্রশ্ন করো, সে আই ডোন্ট নো কি জানি, কি বা কাকে জানি, কি জানি দ্বারা প্রশ্ন করো, এই ভার্বটাকে প্রশ্ন করো কি জানি। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে যে বাক্যটা আসে, ট্রানজিটিভ ভার্বের পরে যদি যেটা আসে নাকি অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে তার একটা কর্ম থাকতে হইবে, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে তার কর্ম আছে, কর্মকে, এইটা হচ্ছে কর্ম। ট্রানজিটিভ ভার্ব মানে কি? সকর্মক, মানে এর অবশ্যই একটা কর্ম থাকবে। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে না সাউন্ড কম? আচ্ছা, নাউন ক্লোজ, রাইট, সাউন্ড কম ছিল, বুঝতে পারছি। তানবীর সিদ্দিকী বুঝতেছো না? আচ্ছা, এখন চেষ্টা করো, ইট দ্বারা প্রতিস্থাপিত করলে গেলে অবশ্যই কি নাউন ক্লোজ। আচ্ছা, তাহলে দেখো এই নোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ মানে সকর্মক, মানে এর অবশ্যই একটা কর্ম আছে। তাহলে একে তুমি প্রশ্ন করো, এই ভার্বকে তুমি প্রশ্ন করো কি জানি, কি জানি। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কর্ম পাইবা তুমি, কি জানি সে কোথায় বাস করে। প্রশ্ন আসে, উত্তর আসে। তাহলে এই ট্রানজিটিভ ভার্বকে তুমি প্রশ্ন করবা কি জানি, নোকে প্রশ্ন করবা কি জানি, উত্তর আসবে কোথায় বাস করে সেটা জানি। তাহলে এখানে এই যে ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্ট, সেই অবজেক্টটা আসলে নাউন। সংক্ষেপে যদি বুঝতে চাও, সংক্ষেপে একেবারে, তাহলে যেটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করতে পারবা, এই যে আন্ডারলাইন করা যে অংশটা, সেটা যদি ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায় সেটা অবশ্যই নাউন ক্লোজ।
তাহলে এটা হলো সংক্ষেপে, শর্টকাট ওয়েতে, অত কিছু বোঝার দরকার নেই। আচ্ছা, তাহলে 2 নম্বর গেল। 2 নম্বর গেল। আরেকটা আছে পজিশন। পজিশন হচ্ছে নাউন কোথায় বসে, আরও অনেক জায়গায় বসতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে অবজেক্ট হিসেবে তো বললামই, প্রিপজিশনের পরে। প্রিপজিশনের পরে কি বসে বলো তো? আমরা জানি যে প্রিপজিশনের পরে অলওয়েজ কি নাউন বসে। প্রিপজিশনের পরে অলওয়েজ কি বসে? প্রিপজিশন। প্রিপজিশনের পরে অলওয়েজ নাউন বা প্রোনাউনই বসে। প্রিপজিশনের পরে নাউন বসে যদি একটা মাত্র ওয়ার্ড হয়, সেটা অবশ্যই নাউন। যাই হোক, এখন মনে করে একটা বাক্য দিলাম এরকম, পরীক্ষা হলে আসলো এরকম, লিসেন টু হোয়াট আই সে। হোয়াট আই সে, এই হোয়াট আই সে এইটা কি ক্লোজ? পরীক্ষা এরকম বললে তুমি তোকে মাথা ঘুরে দেবে যে এইটা কি ক্লোজ? লিসেন টু ইট হয়, লিসেন টু ইট, লিসেন টু ইট, হ্যাঁ হয়তো। যাই হোক, সেটা একটা বিষয়। এখন তুমি এই দেখো, প্রিপজিশনের পরে যে আন্ডারলাইন করা ওয়ার্ড, সেটা প্রিপজিশনের পরে এই টোটালটা হবে একটা নাউন। তাহলে প্রিপজিশনের পরে এটা আছে নাউন ক্লোজ। প্রিপজিশনের পরে কি আসবে? নাউন বসবে। তাহলে এই ক্লোজটা একটা নাউন ক্লোজ। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি ইট দ্বারা, সংক্ষেপে আমরা যেটা শিখছি টেকনিকটা, যে ইট দ্বারা গেলেই সেটা হচ্ছে নাউন ক্লোজ। তাহলে লিসেন টু ইট, লিসেন টু ইট, এটি শোনো, এটা অর্থপূর্ণ বাক্য হয়েছে। তাহলে ইট দ্বারা প্রতিস্থাপিত গেলেই সেটা নাউন ক্লোজ। সংক্ষেপে মানে একটা টেকনিক, এটা অত কিছু বোঝার দরকার নেই। ইট দ্বারা প্রতিস্থাপিত গেলে এটা অবশ্যই নাউন ক্লোজ। আচ্ছা, গেল 3 নম্বর, প্রিপজিশনের পরে নাউন আর কোথায় কোথায় বসে? আমরা জানি নাউন কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, এছাড়া কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট নাউন কি হিসেবে বসে? নাউন কি হিসেবে বসে? কমপ্লিমেন্ট তোমাদের শিখাইছি, তোমরা 4 নম্বর না, কমপ্লিমেন্ট তোমাদের শিখাইছি না? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে নাউন মানে সাবজেক্টের আর একটা পরিচয়। যেমন আই এম এ বয়, আই এম এ বয়, এখানে এটাকে বলা হবে কি? অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? এইটা যদি এটার সাথে মানে সম্পর্ক থাকে তাহলে আমরা বলবো এটাকে কমপ্লিমেন্ট। যদি সাবজেক্টের সাথে অবজেক্টের একটা সম্পর্ক থাকে, বা একই ব্যক্তি হয়ে থাকে, বা একই জিনিস মানে একই জনকে নির্দেশ করতেছে, সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। আইকে বয়, বয়কে আই, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আর যদি এটার সাথে রিলেশন না থাকে, যেমন আই প্লে ফুটবল, ওকে আই প্লে ফুটবল, এইটার সাথে এটার কোনো রিলেশন আছে? নাই, এটাকে বলা হবে অবজেক্ট। ক্লিয়ার? রিলেশন না থাকলে হবে অবজেক্ট, আর রিলেশন থাকলে হবে সেটাকে আমরা অবজেক্ট বলবো না, সেটাকে কমপ্লিমেন্ট বলবো। ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার, কমপ্লিমেন্ট জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে এর একটা উদাহরণ আমরা, বা নাউন বসে বা এই ক্লোজ, নাউন ক্লোজ বসে, এর একটা উদাহরণ আমরা বাইর করি। এখানে বলা আছে দিস, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড। পরীক্ষা একটা বাক্য দিল এরকম, এখন তোমার নিচে একটা অপশন দিল এরকম, এই বাক্যটা কোন ক্লোজ? তো এটা আসলেই তোমার জন্য সমস্যা না? তার মানে দেখো, এটাকে বলা হবে সাবজেক্টের কমপ্লিমেন্ট। দিস হোয়াট আই ওয়ান্টেড, মানে দিস, এটি কি যেটা আমি চেয়েছিলাম, এটার সাথে একটা সম্পর্ক আছে, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। এটাকে আবার ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। দিস ইজ ইট, ইহা হয় দিস ইজ ইট, এটি হয় সেটি, এটি হয় মানে দিস ইজ ইট, এই হয় সেটি, নাকি এই হয় দিস ইজ ইট, এই হয় সেটা, এরকম এই হয় সেটা, দিস ইজ ইট। তাহলে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়, অথবা এটাকে আমরা কমপ্লিমেন্টও বলতে পারি। আর এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের যেটা মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। মাঝখানে যে ভার্বটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আছে কপুলা ভার্ব,
লিঙ্কিং ভার্ব আসলে মেইন ভার্বের একটা আরেক নাম, মানে মেইন ভার্বের কয়েকটা প্রকার আছে, 3টা প্রকার, তার মধ্যে লিঙ্কিং ভার্ব একটা, এটাকে মেইন ভার্ব বলা যায় অনেক সময়। ওকে, যাই হোক, কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউন বসাইলাম। তাহলে পজিশন অফ নাউন আমরা আরও যদি বলি অ্যাপোজিশন হিসেবে, এই অ্যাপোজিশনটা কি? অনেকেই আমরা নতুন যারা ভর্তি হচ্ছে এগুলো জানো না, পুরান তো জানো যারা। অ্যাপোজিশন পুরান যারা তারা জানো অ্যাপোজিশন হিসেবে। অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিশন হচ্ছে সাবজেক্টের আরেকটা নাম, যেমন শেখ হাসিনা, এর আরেকটা নাম হচ্ছে দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, দি অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। শেখ হাসিনা কমা দিয়ে লাগবা, একটা কমা দিতে হবে, দি অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ মে লিভ লং, দীর্ঘজীবী হোক। তাহলে শেখ হাসিনা বলছো, আবার সাথে দি কমা দিয়ে বলছো দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা। তাহলে অপোজিশন জিনিসটা কি দেখো তো, শেখ হাসিনা কমা দিতে হবে একটা, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অন HONOURA অনারেবল প্রাইম মিনিস্টার। তাহলে দুইটা সাবজেক্টের দুইটা পরিচয় না এখানে, মিনিস্টার, শুধু শেখ হাসিনা বললে হইতো, কিন্তু এই অনারেবল প্রাইম মিনিস্টার কে বাংলাদেশের, আমরা জানি এটাই শেখ হাসিনা। তাহলে এখানে দুইটা জিনিস, এইটারই আরেকটা নাম, সাবজেক্টই আরেকটা নাম, মে লিভ লং। তাহলে এখানে কি হলো, মে লিভ লং। তাহলে এখানে হইল যে এইটাকে বলা হয় এই শেখ হাসিনা, এইটার আরেকটা নাম হচ্ছে দি অনারেবল প্রাইম মিনিস্টার। তাহলে এইটাকে বলা হয় অ্যাপোজিশন। ক্লিয়ার? অ্যাপোজিটিভ, অনেক সময় এটাকে অ্যাপোজিটিভও বলে, অ্যাপোজিশনও বলে, যে যা বলে পারে আর কি। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে তোমার তাহলে এই জিনিসটা কি, এই যে শেখ হাসিনার পরে যে কমা দিয়ে এইটা বসলো, এটা আসলে কি একটা নাউন না? এটাও নাউন, শেখ হাসিনা নাউন, দি অনারেবল প্রাইম মিনিস্টার এটাও নাউন। এরপরে আবার মডাল বসছে বা মডাল অক্সিলারি ভার্ব বসছে। তাহলে অক্সিলারি ভার্বের আগে এই জিনিসটা কি? এটা একটা সাবজেক্ট বা নাউন। তাহলে এটা একটা নাউন, এটা একটা অ্যাপোজিশন বা নাউন। ওকে, তাহলে নাউনের পজিশনকে তোমরা বুঝতে পারছো, মানে নাউনের পজিশন, বা একই সাথে বলতে পারো যে এটা ক্লোজেরও পজিশন, নাউন ক্লোজেরও পজিশন। নাউনের পজিশনটাই হচ্ছে নাউন ক্লোজের পজিশন। তাহলে নাউন ক্লোজ কোথায় কোথায় বসতে পারছে বা এটা কীভাবে চেনা যায়, মোটামুটি তো একটা ধারণা হয়েছে, তাই না? আরও ধারণা হবে, সামনে আসো, আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা এই নাউন ক্লোজ চেনার উপায় পড়ে নিই। এটা আসলে অবস্থান পড়লাম, এখন চেনার উপায় পড়বো, তাহলে আরও ক্লিয়ার হইবা। চেনার উপায় ধাপে ধাপে পড়বা। একটা জিনিসের বেসিক না শিখলে কিন্তু শুধু শর্টকাট দিয়ে কিন্তু জীবন চলে না। এই জন্য শর্টকাট আমি পারতাম ক্লাসটা একদিনই শেষ করতে, এই ক্লাসটা আমি শর্টকাটে আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে শেষ করতে পারতাম, কিন্তু আমি তোমাদের বেসিকটা শিখিয়ে দিই, তারপর শর্টকাটে যাব, এতে তোমাদের আজীবন মনে থাকবে। তো নাউন ক্লোজ চেনার উপায় কি বলো তো? নাউন ক্লোজ চেনার উপায় একটু আগে আলোচনা করছো অনেকগুলা, তো আরও আলোচনা আছে। দেখো, নাউন মানে কি? এই নাউনকে পাওয়া যায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কে বা কি দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। তাহলে ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটাই নাউন ক্লোজ। আচ্ছা, তাহলে নাউন ক্লোজ চেনার উপায় 1 নম্বর আমি বলতেছি, দেখো কয়েকটা নিয়ম লিখে দিচ্ছি। ভার্বকে কে অবলিক কি দ্বারা প্রশ্ন, এটা হচ্ছে 1 নম্বর। ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে নাউন ক্লোজ পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে যে এই যে দুইটা ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। একটা প্রিন্সিপাল ক্লোজ মানে মেইন ক্লোজ, আর একটা হচ্ছে এটার উপর নির্ভর করে ইন্ডিপেন্ডেন্ট বা কি সাবঅর্ডিনেট ক্লোজ, বা তোমার কি বলে কি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, আর হচ্ছে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা মেইন ক্লোজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। মাঝখানে কি এটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে না,
তাহলে সেইগুলো কি কি দ্বারা যুক্ত থাকে দেখো, দ্যাট মাঝখানে সেই দ্যাট দ্বারা যুক্ত থাকতে পারে, হোয়াট দ্বারা যুক্ত থাকতে পারে, হাউ দ্বারা যুক্ত থাকতে পারে, হোয়ার দ্বারা যুক্ত থাকতে পারে, তারপর হচ্ছে হোয়াই দ্বারা যুক্ত থাকতে পারে, ইফ দ্বারা যুক্ত থাকে, এগুলো দ্বারা যুক্ত থাকে যে বাক্যটা, সেই বাক্যটা হচ্ছে নাউন ক্লোজ। এই দ্যাট, হোয়াট, হাউ, হোয়ার, হোয়াই, ইফ এইগুলো দ্বারা যুক্ত থাকে যে বাক্যটা, সেটা হচ্ছে নাউন ক্লোজ। এইটা একটা উদাহরণ। এরপর 3 নম্বর হচ্ছে প্রিপোজিশনের পরে যে আমরা একটু আগে আলোচনা করেছি, প্রিপোজিশন এর পরে কি বসে, নাউন বসে, সেটা হইতে পারে, অথবা ট্রানজিটিভ ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের ট্রানজিটিভ ভার্বের পরে কি, ট্রানজিটিভ ভার্ব মানে কি, সকর্মক ক্রিয়া, মানে ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, যে ভার্বটাকে তুমি কি অবজেক্ট কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাও, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বটাকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, এবং ভার্বটাকে বলা হবে সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব। সকর্মক, যার অবজেক্ট আছে, সকর্মক যার কর্ম আছে, অবজেক্ট আছে। যাই হোক, এই ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, এরপর একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্ট হচ্ছে নাউন। তাহলে এরপরে যে নাউন, এরপরে কি বসবে, ট্রানজিটিভ ভার্ব পরে নাউন বসে আর কি, সেটা এই জায়গায়। তাহলে এইটা হচ্ছে মেইন বেসিক চেনার উপায়, এটা হচ্ছে চেনার উপায়। এখন শর্ট টেকনিক, এটা হচ্ছে চেনার উপায়। হ্যাঁ, আচ্ছা, শর্ট টেকনিকে যাওয়ার আগে আমি কয়টা উদাহরণ শেখাবো। আচ্ছা, কয়টা উদাহরণ শেখাই? আচ্ছা, না, এখানেই লিখে দিই শর্ট টেকনিক, নাউন চেনার শর্ট টেকনিকটা হচ্ছে কি দেখো, আর শর্ট টেকনিক, এখন তোমাদের শর্ট টেকনিক শেখাবো, যে নাউন ক্লোজটা, এটা হচ্ছে বেসিক, আর নাউন ক্লোজ কেনার শর্ট টেকনিকটা কি, যে এক পলকে তুমি কীভাবে দ্রুত বের করতে পারবা। প্রথম হচ্ছে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়, এটা হচ্ছে মেইন কথা। শর্টকাট টেকনিক হচ্ছে এইটা, যে ইট দ্বারা প্রতিস্থাপিত করা গেলে, প্রতিস্থাপিত করা গেলে, ইট দ্বারা প্রতিস্থাপিত করা গেলে সেটা কি, অবশ্যই নাউন ক্লোজ। উদাহরণ দেব আমরা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, না? আচ্ছা, তাহলে 2 নম্বর হচ্ছে নো আক্সড, আক্সড ইত্যাদি ট্রানজিটিভ ভার্বের পরে, ট্রানজিটিভ মানে সকর্মক ক্রিয়া বলা যায়, সকর্মক ক্রিয়া ট্রানজিটিভ ভার্বের পরে। তাহলে এই যে নো, আক্সড, এই যে এই ধরনের কিছু ভার্ব আছে যেগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, মানে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কি জিজ্ঞেস করা হয়েছিল, কি জানো, এরকম। নো, আক্সড ইত্যাদির পরে যদি কোনো বাক্য পাও, ধরে নিবা নাউন ক্লোজ। যদি ইট দ্বারা প্রতিস্থাপন করা যায়, ধরে নিবা নাউন ক্লোজ। একেবারে টাটকা মুখস্থ করে রাখো এগুলা, যাতে পরীক্ষায় কোনো ভুল না হয়। আর কি আছে, বি ভার্বের আগে বা পরে। 3 নম্বর হচ্ছে বি ভার্ব, মানে এম ইজ আর ওয়াজ এর, বি ভার্ব এর আগে বা পরে, বি ভার্বের আগে বা পরে। বি ভার্বের আগে কি, সাবজেক্ট। বি ভার্বের আগের যে জিনিসটা সেটা কি, একটা সাবজেক্ট। আবার বি ভার্বের পরে সেটা একটা অবজেক্ট, মাঝখানে বি ভার্ব, মনে করো ইজ, এরপরে যদি কোনো বাক্য বসে সেটা হবে অবজেক্ট, এর আগে যেটা একটা সাবজেক্ট। তাহলে বি ভার্বের আগে পরে যদি কোনো, মানে এম ইজ আর ওয়াজ এর আগে কোনো বাক্য বা পরে কোনো বাক্য যদি দেখো, সেটা অবশ্যই নাউন ক্লোজ। এইটাই, এটুক জানলেই হবে।
এটুক জানলেই হবে। ওকে, তাহলে নাউন চেনার উপায়গুলো আমরা দেখতে পেলাম, এক নজরে আমরা একটু দেখে নিলাম। ভার্বকে কে বে কিবা দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা একটা অবজেক্ট বা নাউন। এইগুলো দ্বারা যদি কোনো বাক্যটা যুক্ত থাকে, এইগুলো দ্বারা যদি কোনো বাক্য যুক্ত থাকে সেটা অবশ্যই কি নাউন। প্রিপোজিশনের পরে বা ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো বাক্য থাকে সেটা অবশ্যই নাউন, প্রিপোজিশন বা ট্রানজিটিভ ভার্বের পরে। আর শর্টকাট টেকনিকটা হচ্ছে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যাইবে। নো আক্সড ইত্যাদি ভার্বের পরে, এই নো আক্সড ভার্ব দেখলে তারপরে যদি কিছু পাও সেটা অবশ্যই কি নাউন ক্লোজ। বি ভার্ব অ্যামিজ আর ওয়াজার এর আগে বা পরে যদি কোনো বাক্য নিচে দাগ দেওয়া থাকে সেটা অবশ্যই নাউন ক্লোজ। তাহলে শর্টকাটও মনে রাখলা, এটা বেসিকটাও মনে রাখলাম, দুইটা মনে রাখলে তোমার বেজ স্ট্রং হলো। এখন বেজ স্ট্রং, এখন আমি যদি দেই এক্সারসাইজ, পারবা তো? এখন আমি দিচ্ছি। ওকে, এখন আমি 5টা এক্সারসাইজ দেবো তোমাদের, তারপর ক্লাসটা শেষ করব। এখন যদি পারো তাহলে বুঝবো না তোমাদের বেজ অনেক স্ট্রং। আচ্ছা, তাহলে মুছে দিলাম। এখন শুধু এক্সারসাইজ, তাহলে এটা মনে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো বা মনে রাখো বা পরে দেখে নিও, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা মনে রাখবা ভালো করে। তো সবাই শীট বন্ধ করো, শীট কিন্তু এখন না, শীট দিয়েছি ক্লাসের পরে চর্চা করার জন্য, গুছিয়ে দেওয়ার মানে এটা হচ্ছে যে ক্লাসের পরে তুমি যাতে ক্লাসটা এই শীটটা পড়লে একবারে ক্লিয়ার বুঝতে পারো, এই জন্য কিন্তু শীটটা দিছি। এই জন্য শীটটা তার মানে এই না যে শীটই পড়বা ক্লাস করবা না। আসলে ইংলিশ জিনিসটা এমনই একটা জিনিস, টিচারের কাছে না পড়লে এটা অসম্পূর্ণ থেকে যায়। এটা তোমার ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, যতই বই থাকুক, যতই সুন্দর হোক, যতই সাজানো থাকুক, টিচারের কাছে না পড়লে বুঝি না, ভালো লাগে না। এটা মনে রাখবা। তাহলে ইংলিশ অঙ্ক এইগুলো হচ্ছে টিচারের কাছে পড়তে হয়, তাদের কথা শুনতে হয়, তাহলে ভালো কিছু করতে পারবা। আচ্ছা, যাই হোক, আমরা এখন ডাইরেক্ট একটা উদাহরণ দিলাম, একটা একটা করে 5টা দেব দিলাম। আচ্ছা, দিলাম দি ম্যান কমা, দি ম্যান কমা দেওয়া লাগবে না, হু, দি ম্যান হু ইজ এ ডক্টর, the man who is a doctor is my brother, এখন পরীক্ষায় তোমার আন্ডারলাইন করা থাকবে এখানে, the man, এখানে একটা আন্ডারলাইন করা আছে। এখন তোমাকে অ্যান্সার দিতে হবে এটা কি নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব ক্লোজ নাকি নাউন ফ্রেজ, চারটার মধ্যে কোনটা অ্যান্সার বলো তো দেখি। স্যার আমি শীট কাছে নাই না ক্লাসের সময়। ওকে, ধন্যবাদ তান্নি। অ্যাঞ্জেল জেরি আছো, রাজিয়া আছো। ওকে রাজিয়া, আচ্ছা, অনেকই আছে। ওকে, তাহলে এটা কি তোমরা অ্যান্সার করো। কিভাবে বুঝলে এটা কি বা এটা কেন, কিভাবে এটা আমাকে বলো। এটা কি ক্লোজ? আচ্ছা, আমরা পেয়েছি, সবাই অ্যান্সার করেছো। ওকে, ধন্যবাদ সকলকে। তো বিষয়টা হচ্ছে আমাদের বোঝার মধ্যে অনেক সমস্যা আছে। এখন আমরা যেহেতু পুরোটা বুঝি না, এই জন্য আমরা একটু ভুল করবো অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং ভুল থেকে শিখবো। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। যেহেতু আমরা এখনো মানে ক্লিয়ার না, এখনো আমরা শুধু নাউন ক্লোজ পড়ছি, এখনো কিন্তু অ্যাডজেক্টিভ ক্লোজ পড়ি নয়, যার জন্য আমাদের কিন্তু একটু সমস্যা হইতে পারে, ভুল হইতে পারে। সো এটা ডাজ নট ম্যাটার, ভুল থেকে কিন্তু শিখবো আমরা। এখন দেখো, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন কেন অ্যাডজেক্টিভ ক্লোজ? দেখো, এটা হচ্ছে কি নাউন, এখানে একটা কমা দিলে, এখানে একটা কমা যদি থাকতো
তাহলে কিন্তু এটা অ্যাপোজিট হিসেবে বসতে নাউন ক্লোজ হইতো, এখানে কমা নাই। তাহলে দি ম্যান এটা হচ্ছে, এটাকে বলা অ্যান্টিসিডেন্ট। এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটা সেটাকে বলা অ্যান্টিসিডেন্ট। তাহলে দি ম্যান এটা হচ্ছে নাউন। নাউনকে মডিফাই করে কে? নাউনকে কে মডিফাই করে বলো তো? নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে কে? নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে কে? অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। নাউনের পরে যে ক্লোজটা আসবে, জাস্ট নাউনের পরে যে ক্লোজটা, নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। নাউনের পরে যদি দেখো, নাউনের পরে, নট ভার্বের, নাউনের পরে যে ক্লোজ সেটা অবশ্যই, নাউনের পরে যে ক্লোজ সেটা কি? অবশ্যই মাস্ট একেবারে অ্যাডজেক্টিভ ক্লোজ। নাউনের পরে যে ক্লোজটা থাকবে চোখ বুঝে দাগাবা সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভের আগে বা পিছে অবশ্যই নাউন থাকবে, কারণ অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন বা প্রোনাউনকে। তাহলে এই যে দাগের আগে বা পরে যদি কোনো নাউন পাও সেটা একেবারে চোখ বন্ধ করে দাগাইবা, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। বুঝতে পারছো? তাহলে এই যে দাগানোর আগে বা পরে যদি কোনো নাউন খুঁজে পাও চোখ বুঝে দাগাবা, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। মনে থাকবে? তাহলে নাউনকে মডিফাই করে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই বাক্যটা আসলে নাউনের পরেই বসছে, নাউনের ঠিক পরেই বসার ফলে এটা নাউনকে মডিফাই করছে, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে? তাহলে নাউনের আগে বা পরে যে ক্লোজটা সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ। মনে থাকবে? ওকে, আশা করি তোমরা ভুল থেকে অনেক কিছু শিখতে আসো। আচ্ছা, আমি 2 নম্বরটা দিচ্ছি, দেখো। নাম্বার 2, I shall go where he lives. I shall go where he lives. এই আন্ডারলাইন দেওয়া যে সাবঅর্ডিনেট ক্লোজ বা ইনডিপেন্ডেন্ট ক্লোজ বলা এটাকে, এই আন্ডারলাইন দেওয়া ক্লোজটা কোন ক্লোজ নাকি ফ্রেজ? এটা অবশ্যই ক্লোজ, যেহেতু সাবজেক্ট আছে, ফিনাইট ভার্ব আছে, এটা এই অপশনটা বাদ। এই তিনটার মধ্যে কোনটা বলো? বলো সবাই। সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার করো প্লিজ, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। সবাই অ্যান্সার করো। সবাই অ্যান্সার করো। সবাই। দিলরুবা ইয়াসমিন সি দাগাইছো কেন? কারণটা কি বলো? সবাই অ্যান্সার করো। জুলফা জুই। ওকে, সবাই বাকি সবাই কোথায়? নাউন ক্লোজ পপি আক্তার, বাকিরা সবাই অ্যান্সার করো। জুলফা জুই অ্যাডভার্বিয়াল ক্লোজ, দিলরুবা অ্যাডভার্বিয়াল ক্লোজ, আর কে আছো অ্যাডভার্বিয়াল ক্লোজ? ওকে, আর কেউ আনসার দিবা না? এই কজনই? ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি, অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো স্যার এতক্ষণ তো তোমরা বলতে পারো স্যার এতক্ষণ কি পড়াইলেন? কিছুই তো বুঝতেছি না আসলে। এখনও কিন্তু আমরা বাকি 2টা ক্লোজ আলোচনা করিনি, বিধায় কনফিউশন রয়ে গেছে। যাই হোক, ভুল থেকে শিখতেছি। দেখো, তোমাকে আমি বলছিলাম ট্রানজিটিভ ভার্বের পরে
ট্রানজিটিভ ভার্বের পরে যে ট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লোজ সেটা হচ্ছে নাউন ক্লোজ। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। কেন এটা ইনট্রানজিটিভ ভার্ব? এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব না, এটা ট্রানজিটিভ ভার্ব না। আমি বলেছিলাম ভার্ব হইলে হইবে না, ভার্বের পরেই যে যে নাউন সেটা কিন্তু আমি বলি না যে ভার্ব হইতে, ভার্বের পরেই যে নাউন সেটা, ভার্বের পরে যে বাক্যটা সেটা নাউন ক্লোজ। আমি বলছি ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো বাক্য থাকে সেটা নাউন ক্লোজ। এখন এটা কি ট্রানজিটিভ ভার্ব? না। এটাকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না? কি যাই, কি যাই, কি দ্বারা প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়? যায় না। তাহলে এটার কোনো অবজেক্ট নাই। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, মানে কোনো কর্ম নাই, অবজেক্ট নাই, অকর্মক্রিয়া। এটা হচ্ছে অকর্মক্রিয়া, মানে কোনো কোনো অবজেক্ট নাই এটার। কি যাই প্রশ্ন করলে কিন্তু উত্তর মিলে না। কি যাই, তাহলে মিলে না। এটা আসলে ট্রানজিটিভ ভার্ব না। আমরা যে ট্রানজিটিভ ভার্বের কথা বলেছি, যেমন কি জানি, জানা, নোটা ট্রানজিটিভ ভার্ব। কি জিজ্ঞেস করেছিলে, কি আক্সড, এটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এইটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব না। তাহলে গোটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। এটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো অ্যান্সার মিলে না, এটা অবশ্যই একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। যার কর্ম আছে সেটা ট্রানজিটিভ, যার কর্ম নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। এদেরকে কি দ্বারা প্রশ্ন করলে কোনো অ্যান্সার মিলে না, এটা অকর্ম। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার কিনা বলো একটু। ইয়েস ইয়েস বলো, ইয়েস বলো। তাহলে এই ভার্বটাকে তুমি প্রশ্ন করো। এই ইনট্রানজিটিভ ভার্বকে প্রশ্ন করা যায় কোথায় যায়, কিভাবে যায়, কেন যায়। এইভাবে দ্বারা প্রশ্ন করলে কিভাবে, কেন, হাউ, হোয়ার, হোয়েন, কখন। তাহলে কখন, কোথায়, কিভাবে, কেন, হোয়েন, এইগুলো দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। কোথায়, হোয়ার, হাউ, ওয়াই, এই চারটা দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবশ্যই অ্যাডভার্ব পাওয়া যায়। অ্যাডভার্ব পাওয়া যায়, এগুলো দ্বারা প্রশ্ন করলে যেটা পাই অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে ভার্বকে তুমি যদি কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করো, যে অ্যান্সারটা মিলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আই গো হোম, আমি কোথায় যাই, এই হোমটা কি? আই গো হোম, এই হোমটা হচ্ছে অ্যাডভার্ব, নট নাউন। কি যাই, হয় না। কোথায় যাই, বাড়ি যাই। কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া গেলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে কি যাই প্রশ্ন মিলে না, কোথায় যাই বা হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে, মানে কোথায়, এখানে কোথায় বা কি, গো, কোথায় যাই, কোথায় যাই, সে যেখানে বাস করে সেখানে যাই। তাহলে কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়। ওকে, তাহলে অবশ্যই কি এগুলো দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই ক্লোজটা কি ক্লোজ? অ্যাডভার্বিয়াল ক্লোজ। কি একটু একটু করে কনফিউশন দূর হয়ে যাচ্ছে না? যাবে, আরও যাবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ কি শিখে গেলাম, অ্যাডভার্বিয়াল ক্লোজ কিও শিখতেছি, আর নাউন ক্লোজ তো শিখছি। এখন আমি দেখো উদাহরণ দেই, এখন তোমরা দেখবা একটু হইলেও বুঝবা এখন। ওকে, এখন যদি আমি দেই, এখন একটু চিন্তা ভাবনা করে আনসার দিতে দিলেই বুঝে যাবা। আমি দিলাম, আচ্ছা আমি দিলাম 3 নম্বর। আই নো হোয়ার হি লিভস। আই নো হোয়ার হি লিভস। এখন বলো তো এইটা কোন ক্লোজ? বলো তো এটা কোন ক্লোজ? আই নো হোয়ার হি লিভস, এটা কোন ক্লোজ বলো তো? I know where he lives, এটা কোন ক্লোজ বলো তো? সবাই অ্যান্সার করো। ওকে, সবাই পারছে, সবাই পারছে। এটা কি? এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, এটা ট্রানজিটিভ ভার্ব। একে প্রশ্ন করো কি বা কাকে দ্বারা প্রশ্ন করো। তাহলে কি জানি, সে কোথায় বাস করে সেটা জানি, অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে এটা হচ্ছে
নাউন ক্লোজ, ক্লিয়ার? ট্রানজিটিভ ভার্বের পরে নাউন ক্লোজ, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্বিয়াল ক্লোজ, এগুলো এখন বুঝবা আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো 4 নম্বর। What he did was fantastic. তাহলে এখানে দাগাইলাম হোয়াট হি ডিড, এটা কোন ক্লোজ? হোয়াট হি ডিড ওয়াজ ফ্যান্টাস্টিক, তাহলে এটা কোন ক্লোজ? আমি বলেছি যে বি ভার্বের আগে বা পরে, বি ভার্বের আগে বা পরে যদি কোনো ক্লোজ থাকে সেটা নাউন। এখন তুমি পারবা বি ভার্বের আগে বা পরে নাউন ক্লোজ, বা এটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওকে, এখন তুমি বুঝবা সবই। এখন তোমার কাছে আস্তে আস্তে ইজি মনে হবে, এখন তোমার কাছে ইজি মনে হবে। দেখো 5 নম্বর, সরি। He asked me, whether I would help him. He asked me whether I would help him. এইটা এখন বলো, এই আন্ডারলাইন দেওয়া অর্থটা, বাক্যটা কোন ক্লোজ বলো তো? এইটা কোন ক্লোজ? He asked me whether I would help him. বলো তো কোন ক্লোজ? কে বলতে পারো? সবাই অ্যান্সার করো। সবাই বলো, সবাই অ্যান্সার করো, দ্রুত, সন্দেহ হয়ে যাচ্ছে, দ্রুত অ্যান্সার করো। দ্রুত অ্যান্সার করো সবাই। কোথায়? সি, একজনে সি, একজনে এ, একজনে চারুলতা ইয়াক্স মিট। ওকে 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 ওকে, পেয়ে গেলাম উত্তর। তাহলে এটা কি ক্লোজ? অনেকে খুব কনফিউশনে আছো যে মি, হ্যাঁ, তারপরে এটা তো আক্সটও আছে, আবার আক্সটের। তাহলে এটাকে যদি আমরা প্রশ্ন করি কি বা কাকে, কি বা কাকে, তাই না? হি আস্কড মি, কি জিজ্ঞেস করেছিল? হোয়াট আই উড হেল্প হিম, এটা কাকে জিজ্ঞেস করেছিল? আমাকে জিজ্ঞেস করেছিল। তাহলে কি দ্বারাও অবজেক্ট পাওয়া যায়, আবার কাকে দ্বারা প্রশ্নগুলো অবজেক্ট পাওয়া যায়। তাহলে এটা কি? ট্রানজিটিভ ভার্ব। এটা কি? ট্রানজিটিভ ভার্ব। এটাকে কি দ্বারা প্রশ্ন করলে মি পাওয়া যায়, এটা একটা অবজেক্ট। আবার কাকে দ্বারা প্রশ্ন করলে কাকে, কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় এটা, আর কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় এটা। তাহলে এটাকে দুইটা অবজেক্টই পাওয়া যাচ্ছে। তাহলে এইটার হচ্ছে দুইটা অবজেক্ট, এই ট্রানজিটিভ ভার্বটার দুইটা অবজেক্ট। ওকে, এটা নাউন ক্লোজ এবং এটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যাচ্ছে, হি আস্কড মি। ওকে, আচ্ছা, নেক্সট, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এই তো পারতেছো, পারবা, সব পেরে যাবা। আচ্ছা, 6 নম্বর। I know the place where he lives. I know the place where he lives. I know the place where he lives. এই where he lives এটা কোন ক্লোজ বলো তো? I know the place where he lives এটা কোন ক্লোজ বলো তো? তার নেই, হ্যাঁ, সবাই অ্যান্সার করো। I know the place where he lives. সবাই অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, সন্দেহ হয়ে যাচ্ছে।
I know the place where he lives. I know the place where he lives. সবাই অ্যান্সার করো, সবাই দ্রুত। ওকে, সবাই সবাই পারো না পারো সবাই অ্যান্সার করো। ওকে, অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। তোমাদেরকে একটা কথা বলেছি আমি, নাউনের পরে যে ক্লোজ সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা মনে থাকে না? নাউনের পরে যে ক্লোজ, নাউন, এটা নাউন, এটা নাউন না? দি প্লেস কি নাউন না? দি আছে, তাহলে এইটা প্লেসটা কি নাউন না? আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ থাকলে এটা কি হয়? নাউন। এটা নাউনের পরে যে ক্লোজ সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ। নাউনের পরে যদি কোনো ক্লোজ দেখো সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? তাহলে আশা করি আর ভুল হবে না, নাউনের পরে যে ক্লোজ সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, আশা করি আর ভুল হবে না। তো ওকে, তাহলে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? এবং হচ্ছে যে আমরা নেক্সট ক্লোজ নিয়ে আরেকটা ক্লাস করব, এবং এই ক্লাসই শেষ ক্লাস। আর কোনো ক্লাস আমরা রেকর্ড, মানে এই ক্লাস হচ্ছে নাউন ক্লোজের ফাইনাল ক্লাস। এই ক্লাসের পরে আর কোনো এইটার বেশি কোনো ক্লাস হবে না এই গ্রুপে। এটা রেকর্ড করে রাখা হবে এবং আজীবন এই রেকর্ডটাই থাকবে আজকের যে ক্লাসটা। ওকে, ধন্যবাদ সকলকে। কারণ যেভাবে বুঝাইছি তাতে এই রেকর্ডটাই আজীবন থাকবে, কারণ এর উপরে আর বোঝানো হয় না। ওকে, ধন্যবাদ সকলকে।